নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকের বুধবারে চাকরিহারাদের সেই ধর্ণা, বিক্ষোভ, কান্না, তাদের রাস্তায় বসে থাকার ছবি কিন্তু পাল্টায়নি। তবে বুধবার দিনকে সকালবেলা কমিশনের চেয়ারম্যানকে চাকরিহারারা অফিস থেকে বাড়ি যাওয়ার অনুমতি দেন। তার পেছনেও রয়েছে একটা যুক্তি, যেহেতু আজকে কলকাতা হাইকোর্টে একটা মামলা ছিল, যে মামলাতে কমিশনের চেয়ারম্যানের উপস্থিতি প্রয়োজন ছিল বা দরকার ছিল, কিন্তু অবস্থান চলছে এবং চাকরিহারাদের একটাই দাবি, যোগ্যদের প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু সেই যোগ্যদের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি এবং প্রকাশ কবে হবে সেটা আরো বরঞ্চ কিছুটা পিছিয়ে গেল। কারণ আপনারা জানেন যে দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে একদিনের মধ্যে পর্ষদ, কমিশন এবং সিবিআই কে জানাতে হবে কেন আদালত অবমাননা মামলাটা তাদের বিরুদ্ধে করা যাবে না। কি বলেছিলেন তখন দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ? বলেছিলেন সিবিআই কেন যারা অযোগ্য যে তালিকাটা তারা পেয়েছিলেন তাদের এখনো পর্যন্ত জেরা হলো না, কেন ওএমআর সিট কেন প্রকাশ হলো না, এই নানা রকম বিষয় নিয়ে আজকের মধ্যে বুধবারের মধ্যে আদালতে হলফনামা দিয়ে জানাতে বলেছিল। বুধবার সেই হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে, কিন্তু এখানে পর্ষদ এবং সরকারের আইনজীবীরা প্রশ্ন তোলেন বিষয়টা, গোটা বিষয়টা যেখানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেইখানে হাইকোর্টে কখনো এই অবমাননা মামলা চলতে পারে না। কেন চলতে পারে না? পর্ষদ এবং রাজ্য সরকারের আইনজীবীদের বক্তব্য ছিল যে ডিভিশন বেঞ্চের যে রায় ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল, সেই রায়ের কিছু পরিবর্তন ঘটায় সুপ্রিম কোর্ট। যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় পুরোটা না মেনে কিছু সংস্করণ করে, সেই ক্ষেত্রে হাইকোর্টের এখতিয়ার নেই এই অবমাননা মামলার শুনানি করার। সেখানে দেবাংশু বসাক বিচারপতি, তিনি চাকরিহারাদের যিনি আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে প্রশ্ন করেন যে এটা কি সত্যি যে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি শুনতে পারে না? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে না, কলকাতা হাইকোর্টে এই মামলা চলতে পারে 215 ধারা অনুযায়ী। সেই ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরো একটা বক্তব্য বিচারপতির কাছে তুলে ধরেন যে আরো এই বিষয় বিস্তারিতভাবে আদালতকে জানানোর জন্য তার কিছুটা সময় প্রয়োজন। সেই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ জানায় যে ঠিক আছে, 28 এপ্রিল এর পরবর্তী শুনানি হবে এবং সেইখানে চাকরিহারাদের আইনজীবীকে জানাতে হবে যে কিভাবে হাইকোর্ট এই মামলা শুনানি চলতে পারে। আর এই যে সুযোগটা, এই যে কয়েকটা দিন পেয়ে যাওয়াটা রাজ্য সরকারের কাছে একটা, বা পর্ষদের কাছে বা এসএসসির কাছে একটা স্বস্তির কারণ। কিন্তু বিষয়টা যে এখানে থেমে থাকছে না, সেটা কিন্তু আদালত থেকে বেরিয়ে চাকরিহারাদের আইনজীবীরা জানান যে কয়েকটা বিষয় 215 ধারা অনুযায়ী হাইকোর্টে এই মামলা চলতে পারে। এর বিস্তারিত বিষয়গুলো 28 এপ্রিল আদালতের সামনে তুলে ধরা হবে। কারণ রাজ্য সরকার চাইছে না যেহেতু ওএমআর সিট এবং এই কেন এই যে দুর্নীতির যে চক্র, সেই চক্রটা ফাঁস হয়ে যাবে, তারা সময় কিলিং করতে চাইছে, সেইটা তারা কিছুতেই করতে দেবে না। এখন এই আইনের লড়াই চলবে। এই আইনের লড়াইয়ের মাঝখানে অনেক মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন যে এখানে সিবিআই কি করছে, যেটা দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আগে শুনানিতে প্রশ্ন তুলেছিলেন যে সিবিআই এখানে কি করছে। সত্যি কথা, সিবিআই এর প্রতি মানুষের আস্থা যেন কিছুটা কিছুটা করে হলেও কমছে। সারদা, নারদা, আরজি কর এবং এই
দুর্নীতি, চাকরি নিয়ে দুর্নীতি, কোনো বিষয় কিন্তু সিবিআই সঠিক তদন্ত করে তাদের সিদ্ধান্তগুলো আদালতে পেশ করতে ব্যর্থ। আর সেই ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে সিবিআই কে নিয়ে। এখন একটাই বিষয়, সেটা হচ্ছে এই যে সময়টা পেল হাইকোর্টে আজকে, এই বিষয়টা ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ এই বিষয়টাকে নিয়ে আরো একটু সময় দিলেন বিস্তারিতভাবে জানার জন্য। এইটা রাজ্য সরকারের কাছে নিশ্চিতভাবে একটা স্বস্তির কারণ। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন।